এমসিইউ যখন তার নিউ সাগাতে এগোচ্ছে তখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা ছিল কবে ফিরবে মার্ভেলের ফার্স্ট ফ্যামিলি। ফাইনালি সেই লং ওয়েট শেষ হচ্ছে, কারণ 2025-এ পর্দায় আসছে দ্য ফ্যান্টাস্টিক ফোর। আগের দুটো অ্যাটেম্প্ট, বিশেষ করে 2015 সালের ডিজাস্টারের পর এবার খোদ মার্ভেল স্টুডিওজের আন্ডারে তাদের এই হোম কামিং হচ্ছে, যা নিয়ে ফ্যান্সদের মধ্যে একটা স্কাই হাই এক্সপেকটেশন তৈরি হয়েছে। এটা জাস্ট আরেকটা সুপার হিরো সিনেমার অ্যানাউন্সমেন্ট নয়, এটা একটা প্রমিস কমিক্সের অন্যতম আইকনিক ক্যারেক্টারদের তাদের প্রাপ্য রেসপেক্ট ফিরিয়ে দেওয়ার এবং এমসিইউর ফিউচারকে এক নতুন ডাইরেকশন দেওয়ার। সো লেটস ডিপ ডাইভ, কেন এই সিনেমাটা এতটা ইম্পর্ট্যান্ট আর কি কারণে এটা একটা নিউ এরার স্টার্ট হতে পারে। I herald his beginning. I herald your end. ওকে, তাহলে তোমাকে ব্যাপারটা আরও ডিটেইলে ভেতর থেকে বুঝাচ্ছি যে কেন 2025-এর দ্য ফ্যান্টাস্টিক ফোর নিয়ে সবার এত হাইপ আর কেন এটা মার্ভেলের জন্য একটা পোটেনশিয়াল গেম চেঞ্জার হতে পারে। ফার্স্ট অফ অল, আমাদের পাস্টের লেসনগুলো বুঝতে হবে। এর আগে ফ্যান্টাস্টিক ফোরের যে ভার্সনগুলো আমরা দেখেছি, স্পেশালি দ্য 2015 ওয়ান, সেটা ছিল একটা কমপ্লিট ডিজাস্টার। সিনেমাটা মুখ থুবড়ে পড়েছিল কারণ নির্মাতারা ক্যারেক্টারগুলোর কোর এসেন্সের সাথেই বিট্রে করেছিল। ফ্যান্টাস্টিক ফোর মানে হলো সায়েন্স, অ্যাডভেঞ্চার, অপটিমিজম আর সবকিছুর ওপরে আ ফ্যামিলি, কিন্তু তারা বানিয়েছিল একটা ডার্ক, গ্রিটি আর জয়লেস একটা মুভি, যা দেখে মনে হচ্ছিল তারা জোর করে দ্য ডার্ক নাইটের মতো কিছু একটা কপি করার চেষ্টা করছে। রেজাল্ট, ফ্যানরা শুধু ডিসঅ্যাপয়েন্টেডই হননি, বরং এই ক্যারেক্টারগুলোর ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলেন। ঠিক এখানেই মার্ভেল স্টুডিওজ আর কেভিন ফাইগ একটা হিউজ রে অফ হোপ নিয়ে এসেছেন। তাদের ট্র্যাক রেকর্ড তো আমরা জানি, তারা কীভাবে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা বা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির মতো চরিত্রগুলোকে পর্দায় লাইফ দিয়েছেন কমিক্সের প্রতি ফেথফুল থেকে। তাই যখন অ্যানাউন্সমেন্ট হলো যে ফ্যান্টাস্টিক ফোর ফাইনালি তাদের হোম অর্থাৎ এমসিইউতে ফিরছে, তখন থেকেই এক্সাইটমেন্টের পারদ চড়তে শুরু করেছে। এবার আসি কাস্টিংয়ের ব্যাপারে, যা এই হাইপকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। রিড রিচার্ডস বা মিস্টার ফ্যান্টাস্টিকের চরিত্রে পেদ্রো পাস্কাল, তিনি দ্য ম্যান্ডেলোরিয়ান বা দ্য লাস্ট অফ আসে প্রুভ করেছেন কিভাবে একজন ইন্টেলিজেন্ট, রেসপন্সিবল অথচ ইমোশনালি কমপ্লেক্স চরিত্রে অভিনয় করতে হয়, যা রিডের জন্য অ্যাবসোলুটলি পারফেক্ট। সু স্টার্ম বা দ্য ইনভিজিবল ওমেনের চরিত্রে ভ্যানেসা কার্বি, যিনি মিশন ইম্পসিবল বা দ্য ক্রাউনে তার পারফরমেন্স দিয়ে স্ট্রেংথ আর ভালনারেবিলিটির এক দারুণ ব্যালেন্স দেখিয়েছেন, তিনি এই টিমের ইমোশনাল কোর হওয়ার জন্য সেরা চয়েস। জনি স্টর্ম বা দ্য হিউম্যান টর্চের চরিত্রে স্ট্রেঞ্জার থিংসের সুপারস্টার জোসেফ কুইন, যার মধ্যে সেই ককি, চার্মিং আর কিছুটা অ্যারোগেন্ট ভাইবটা দারুণভাবে স্যুট করবে। আর ফাইনালি বেন গ্রিম বা দ্য থিংয়ের চরিত্রে দ্য বেয়ার খ্যাত ইবন মস বাইক্র্যাক, যিনি একই সাথে টাফ কিন্তু ইন্টারনালি সেন্সিটিভ একটা মানুষের চরিত্র ফুটিয়ে তোলার জন্য পরিচিত, যা পাথরের দানবে পরিণত হওয়া বেন গ্রিমের ট্র্যাজিক স্টোরির জন্য এসেনশিয়াল। এই চারজনের কম্বাইন্ড ট্যালেন্ট পর্দায় একটা অ্যামেজিং কেমিস্ট্রি তৈরি করবে বলেই সবার বিশ্বাস। এর সাথে অ্যাড করো ডিরেক্টর ম্যাট শ্যাকম্যানের নাম। তিনি ওয়ান্ডা ভিশন দিয়ে প্রুভ করেছেন যে তিনি শুধু সুপারহিরো অ্যাকশন দেখান না, বরং ক্যারেক্টারদের সাইকোলজি, রিলেশনশিপ আর আউট অফ দ্য বক্স স্টোরি টেলিংয়ে তিনি একজন মাস্টার। ওয়ান্ডা ভিশনে তিনি যেভাবে বিভিন্ন ডেকেডের সিটকম স্টাইলকে একটা ডিপ ইমোশনাল গল্পের সাথে ব্লেন্ড করেছিলেন, সেই ক্রিয়েটিভিটি ফ্যান্টাস্টিক ফোরের জন্য হিউজ পোটেনশিয়াল তৈরি করেছে। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো সিনেমার পসিবল সেটিং। প্রথম পোস্টার থেকে যে 60s-এর একটা রেট্রো ফিউচারিস্টিক ভাইবের হিন্ট পাওয়া গেছে, সেটা একটা ব্রিলিয়েন্ট ডিসিশন। এর মানে হলো আমরা হয়তো ফ্যান্টাস্টিক ফোরকে তাদের অরিজিনাল টাইম অর্থাৎ কমিক্সের সিলভার এজের সেই অপটিমিস্টিক যুগে দেখতে পাবো। এটা জাস্ট একটা অ্যাস্থেটিক চয়েস নয়, এটা গল্পের কোর থিমের সাথে কানেক্টেড। 60s ছিল স্পেস রেস, সায়েন্টিফিক কিউরিওসিটি আর অজানাকে এক্সপ্লোর করার এক অদম্য ইচ্ছার যুগ, যা ফ্যান্টাস্টিক ফোরের গল্পের মেইন ফাউন্ডেশন। এই সেটিং নির্মাতাদের সুযোগ দেবে অ্যাভেঞ্জার্সদের মতো আর্থ সেভিং স্টোরি থেকে বেরিয়ে ইউনিভার্সের আননোন কর্নার্সে অ্যাডভেঞ্চার, ডিফারেন্ট ডাইমেনশনস এক্সপ্লোর করা আর সায়েন্সের উইয়ার্ড দিকগুলো তুলে ধরার। আর ভিলেন হিসেবে যদি সত্যিই গ্যালাক্টাসের মতো এক কসমিক এন্টিটিকে আনা হয় যে প্ল্যানেটস কনজিউম করে নিজের হাঙ্গার মেটায়, তাহলে এমসিইউ এক আনইম্যাজিনেবল থ্রেটের মুখোমুখি হবে। ডক্টর ডুমের মতো কমপ্লেক্স ভিলেনকে হয়তো তারা প্রথম সিনেমার জন্য সেভ করে রাখবে, যাতে আগে এই ফ্যামিলিটার বন্ডিংটা প্রপারলি এস্টাবলিশ হয়। সো বটম লাইন ইজ দ্য ফ্যান্টাস্টিক ফোর শুধু আরেকটা রিবুট বা নিউ মুভি নয়, এটা এমসিইউ এর জন্য একটা ফ্রেশ স্টার্ট, একটা নিউ চ্যাপ্টার। এটা একটা চান্স যেখানে মার্ভেল তাদের কমিক বুক ইতিহাসের অন্যতম বেস্ট ক্যারেক্টারদের পর্দায় তাদের ট্রু গ্লোরিতে এস্টাবলিশ করতে পারবে।
একটা সলিড কাস্ট, একজন ক্রিয়েটিভ ডিরেক্টর আর কমিক্সের অরিজিনাল স্পিরিটের প্রতি সম্মান রেখে এই সিনেমাটি অতীতের সব ফেলিওর মুছে ফেলার ক্ষমতা রাখে। ফ্যান্টাস্টিক ফোরের রিটার্ন কেবল তাদের নিজেদের জন্যই ইম্পর্টেন্ট নয়, বরং এটা পুরো এমসিইউ এর কসমিক সাইডকে আরও এক্সপ্যান্ড করবে এবং অ্যাভেঞ্জার্সদের পাশাপাশি ইউনিভার্সের এক নতুন প্রোটেক্টর ও এক্সপ্লোরার ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করাবে। এখন জাস্ট অপেক্ষা 2025 সালে বড় পর্দায় মার্ভেলস ফার্স্ট ফ্যামিলির সেই ম্যাজিকটা দেখার জন্য, যা হয়তো অডিয়েন্সের জন্য একটা হোল নিউ ডাইমেনশন খুলে দেবে। It's clobbering time! That's just in the cartoon.